Hello there. Welcome to the C Structured Programming Language course. And in this tutorial, we're going to see another example of the working mechanism of the process recursion. এই টিউটোরিয়ালটাতে আমরা recursion processের working mechanism related আরো একটা example দেখব. In the previous tutorial, we have seen an example of recursion mechanism under the perspective of calculating the factorial of an integer number. অর্থাৎ একটা ইন্টিজার নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন এই প্রসেসটাকে আমরা রিকারশন মেকানিজম ইমপ্লিমেন্ট করেছিলাম এবং তার পার্সপেক্টিভ আমরা দেখেছিলাম how the recursion mechanism works. So এই টিউটোরিয়ালতে আমরা রিকারশন মেকানিজম রিলেটেড আরো একটা এক্সাম্পল দেখব. সো এই টিউটোরিয়ালটাতে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন রেখেছি যার নাম দিয়েছি আমরা রিকার্স, রিটার্ন টাইপ ভয়েড এবং তার প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার টাইপ প্যারামিটার আছে. This is the function prototype. Then inside the main function, we are calling this recurse function using the value 5. So this is the function calling. All right. Then main function এর definition যেখানে শেষ হচ্ছে তারপরে আমরা recurse ফাংশনটাকে ডিফাইন করেছি. recurse ফাংশনটা একটা রিকার্সিভ ফাংশন, যেহেতু এই ফাংশনের ডেফিনেশনে এই ফাংশনটা নিজেই নিজেকে কল করছে এবং if কে আমরা রিকার্সিভ কেস হিসেবে এখানে রেখেছি এবং অটোমেটিক্যালি এলস হচ্ছে এখানে বেস কেস হিসেবে কাজ করছে. ইনসাইড দ্য if recurse ফাংশন নিজেই নিজেকে কল করছে ইউজিং আ ডিফারেন্ট ভ্যালু. সো recurse ফাংশনটা কল করার আগে এখানে যেহেতু মেইন ফাংশনের ভিতরে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট নাই, অ্যাট দিস মোমেন্ট আমরা স্ট্যাকের অবস্থাটা কল্পনা করতে পারি. সেটা হচ্ছে স্ট্যাকে এখন শুধুমাত্র মেইন ফাংশন রিলেটেড যাবতীয় যে ইনফরমেশন, অর্থাৎ মেইন ফাংশনের লোকাল ভ্যারিয়েবল, মেইন ফাংশনের প্যারামিটার এবং মেইন ফাংশনের রিটার্ন অ্যাড্রেস, অর্থাৎ সিস্টেম যখন মেইন ফাংশনটাকে কল করছে, মেইন ফাংশনটা কল হওয়ার শেষে সিস্টেমের কোন ইনস্ট্রাকশনের কাছে টোটাল এক্সিকিউশনটা রিটার্ন যাবে তার অ্যাড্রেসটা রাখা আছে. অলরাইট. সো যখন এই অবস্থাটা হচ্ছে রিকার্স ফাংশনটা কল করার ঠিক পূর্বে, যখন আমরা অ্যাট ফার্স্ট রিকার্স ফাংশনকে 5 দিয়ে কল করলাম, তখন স্ট্যাকে মেইন ফাংশনের ডাটার উপরে রিকার্স ফাংশনটার সেম ইনফরমেশনগুলো রাখা হলো, যেখানে n এর ভ্যালু হচ্ছে 5. অর্থাৎ আমরা রিকার্স ফাংশনটাকে যেহেতু 5 দিয়ে কল করছি এবং স্ট্যাকে যেহেতু একটা ইউজার ডিফাইন্ড ফাংশন রিলেটেড তার প্যারামিটার, তার লোকাল ভ্যারিয়েবল এবং তার রিটার্ন অ্যাড্রেস এই সম্পর্কিত ডাটা রাখা থাকে. সো রিকার্স ফাংশনের ফার্স্ট অ্যাক্টিভেশনে n এর ভ্যালুটা হচ্ছে 5. সো এই সংক্রান্ত যাবতীয় ডাটা এখন স্ট্যাকে সবার উপরে রাখা আছে. অ্যান্ড ওয়ান থিং টু মেনশন হিয়ার ইজ দ্যাট রিটার্ন অ্যাড্রেস বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কল্ড ফাংশন যখন কলার ফাংশনকে কল করে তখন কলার ফাংশন রিলেটেড যাবতীয় ডাটা স্ট্যাকে সবার উপরে রাখা থাকে. সেখানে রিটার্ন অ্যাড্রেস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কলার ফাংশনের কাছে কল্ড ফাংশন থেকে যখন আবার প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত যাবে তখন কলার ফাংশনের কোন এক্সিকিউশন থেকে পুনরায় স্টেটমেন্ট এক্সিকিউশনটা শুরু হবে. সো সো সেই ইনস্ট্রাকশন বা সেই স্টেটমেন্টের অ্যাড্রেসটাকেই এখানে বলা হচ্ছে কল্ড ফাংশনের রিটার্ন অ্যাড্রেস. অলরাইট. সো যখন আমরা 5 দিয়ে কল করছি, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভেশন where n equals 5 and we all know that this is the definition of recurse function. সো যখন n এর ভ্যালু 5 দিয়ে কল হচ্ছে, সো অ্যাট ফার্স্ট if এ আসবে. if যদি ট্রু হয় তাহলে এলসে যাবে না, if যদি ফলস হয় তাহলে অটোমেটিক্যালি এলসে চলে যাবে. সো আমরা চেক করছি n এর ভ্যালু 0 থেকে বড় কিনা, which is true in this case because 5 0 থেকে বড়. সো if এর ভিতরে ঢুকে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করছে ইউজিং দ্য ভ্যালু 4. নাও দ্য থিং ইজ, যখন রিকার্স ফাংশনটা নিজেই নিজেকে কল করলো ইউজিং দ্য ভ্যালু 4, if এর ভিতরে কিন্তু আমার আরো একটা স্টেটমেন্ট ছিল which is printf, যেখানে n এর কারেন্ট ভ্যালুটাকে প্রিন্ট করার কথা. n এর কারেন্ট ভ্যালুটা হচ্ছে এখানে 5, বাট যেহেতু সে নিজে নিজেকে কল করে ফেলেছে, সো এখন আমরা সেকেন্ড অ্যাক্টিভেশনের কথা চিন্তা করব এবং ফার্স্ট অ্যাক্টিভেশনের যে প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে এটা এখন অন হোল্ডে থাকবে. সো অ্যাক্টিভেশন টু অ্যাক্টিভেশন যখন সামনে আগাতে থাকবে, এভাবে প্রত্যেকটা অ্যাক্টিভেশনের ক্ষেত্রে তার যে প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে এটা অন হোল্ডে থাকবে, কেননা
এই স্টেটমেন্টটার অবস্থান হয়েছে সেই ফাংশনটা নিজে নিজেকে কল করার পরে। সো এই স্টেটমেন্টগুলো আবার কখন এক্সিকিউট হবে, যখন প্রত্যেকটা অ্যাক্টিভেশন সামনে এগিয়ে যাওয়ার পরে একটা সময় যে বেস কেসের ভ্যালুটা ট্রু হবে, তখন প্রত্যেকটা অ্যাক্টিভেশনের কন্ট্রোল তার পূর্ববর্তী অ্যাক্টিভেশনের কাছে ফেরত যাবে। সো যখন এই পূর্ববর্তী অ্যাক্টিভেশনের কাছে কন্ট্রোলটা ফেরত আসবে, তখনই এই প্রিন্টেড স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। ইউ জাস্ট ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা এই টিউটোরিয়ালে ফুল এক্সপ্লেনেশনটাই দেখব। সো অ্যাট দিস মোমেন্ট আমার সেকেন্ড অ্যাক্টিভেশনের কথা আমরা চিন্তা করতে পারি, যেখানে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে কল করেছে ইউজিং আ ডিফারেন্ট ভ্যালু। সো স্ট্যাকে আমার রিকার্স ফাংশন রিলেটেড ডাটা আবারও উপরে রাখা হলো, যেখানে এন এর ভ্যালুটা ডিফারেন্ট। সো আমরা এখন সেকেন্ড অ্যাক্টিভেশনের কথা চিন্তা করতে পারি। সো অ্যাট দিস মোমেন্ট প্রোগ্রামের ফ্লো বা কন্ট্রোলটা কোথা থেকে কোথায় আসলো? অ্যাট ফার্স্ট মেইন থেকে রিকার্স ফাংশনের ফার্স্ট অ্যাক্টিভেশনের কাছে আসলো। ফার্স্ট অ্যাক্টিভেশনের এই স্টেটমেন্টে এসে রিকার্স ফাংশন নিজে নিজেকে আবারও কল করছে। সো তার পরের প্রিন্টএফ ফাংশনটাকে হোল্ড রেখে প্রোগ্রামের এক্সিকিউশনটা এখন চলে আসলো সেকেন্ড অ্যাক্টিভেশনের কাছে। সো দিস ইজ দ্য সেকেন্ড অ্যাক্টিভেশন where the value of n is 4. সো সেম ভাবে আবারও ইফ এর কন্ডিশন ট্রু হবে, যেহেতু 4 শূন্য থেকে বড়। সো রিকার্স ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করবে ইউজিং দ্য ভ্যালু 3, এবং এই অ্যাক্টিভেশনের প্রিন্টএফ যে স্টেটমেন্টটা আছে, যেখানে n এর ভ্যালুটা 4 প্রিন্ট করার কথা, সেটা কাইন্ড অফ এখন অন হোল্ড থাকবে। অলরাইট, সো যেহেতু রিকার্স ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করে ফেলেছে ইউজিং আ ডিফারেন্ট ভ্যালু, সো স্ট্যাকে এখন সবার উপরে সেম রিকার্স ফাংশনেরই একটা ডিফারেন্ট প্যারামিটার সেট রিলেটেড ইনফরমেশন রাখা থাকবে। সো নাও প্রোগ্রামের এক্সিকিউশনটা এখন থার্ড অ্যাক্টিভেশনের কাছে চলে যাবে। সো দিস ইজ দ্য থার্ড অ্যাক্টিভেশন where the value of n is 3. সো এখানেও সেম কেসই হবে, 3 শূন্যর চেয়ে বড় হবে, অর্থাৎ ইফ ট্রু হবে। অ্যান্ড ইফ ট্রু হওয়ার অর্থ হচ্ছে রিকার্সিভ কেস ট্রু হওয়া, অ্যান্ড দ্যাট অলসো ইমপ্লিকেটস দ্যাট আমার বেস কেসটা অটোমেটিক্যালি ফলস হবে। সো ইফের ভিতর ঢুকে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে আবারও কল করবে ইউজিং আ ডিফারেন্ট ভ্যালু 2, এবং এই থার্ড অ্যাক্টিভেশনের যে প্রিন্টার স্টেটমেন্টটা আছে, যেখানে এন এর কারেন্ট ভ্যালুটা প্রিন্ট করার কথা, সেই স্টেটমেন্টটা অন হোল্ড থাকবে। সো প্রোগ্রামের এক্সিকিউশনটা এখন চলে যাবে হচ্ছে ফোর্থ অ্যাক্টিভেশনের কাছে, where the value of n is 2. সো সেম কেস আবারও হবে, কারণ ইফের কন্ডিশন ট্রু হবে, যেহেতু 2 0 থেকে বড়। সো রিকার্স ফাংশনটা নিজে নিজেকে কল করবে ইউজিং দ্য ভ্যালু 1, এবং ফোর্থ অ্যাক্টিভেশনের প্রিন্টএফটা অন হোল্ড থাকবে, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে 2। সো আমরা এখন ফিফথ অ্যাক্টিভেশনের কথা চিন্তা করতে পারি, এবং স্ট্যাকে এখন সবার উপরে ফিফথ অ্যাক্টিভেশন রিলেটেড রিকার্স ফাংশনের যাবতীয় যে ডাটা আছে সেটা রাখা আছে। নাও দ্য থিং ইজ, রিকার্স ফাংশনটা এখন 1 ভ্যালু দিয়ে কল হবে। 1 ভ্যালু দিয়ে কল হওয়ার কারণে এখানেও ইফ এর কন্ডিশন ট্রু হবে এবং এলস এর কন্ডিশনটা ফলস হবে। সো ইফ এর ভিতর ঢুকে রিকার্স ফাংশনটা নিজে নিজেকে কল করবে ইউজিং দ্য ভ্যালু 0, এবং এই ফিফথ অ্যাক্টিভেশনের যে প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে এটা এখন অন হোল্ডে থাকবে। সো প্রোগ্রামের এক্সিকিউশন এই স্টেটমেন্ট থেকে এখন চলে যাবে কোথায়? সিক্সথ অ্যাক্টিভেশনের কাছে, এবং ফিফথ অ্যাক্টিভেশনের প্রিন্টএফ স্টেটমেন্টটা অন হোল্ড আকারে থাকবে। সো অ্যাকচুয়ালি উই আর গোয়িং স্টেপ বাই স্টেপ। সো আমরা এখন সিক্সথ অ্যাক্টিভেশনে নেমে গেলাম, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0, and this will be the last activation. Why? কারণ এখানে সিক্সথ অ্যাক্টিভেশনে এসে n এর ভ্যালুটা যেহেতু 0, সো ইফ এর কন্ডিশনটা ট্রু হচ্ছে না, ইফ এর কন্ডিশনটা ফলস হচ্ছে। ইফ এর কন্ডিশনটা ফলস হওয়ার কারণে ইফের ভিতর ঢুকে রিকার্স ফাংশনটা কিন্তু -1 ভ্যালু দিয়ে আর কল করতে পারছে না, এবং এখানকার যে প্রিন্টএফ এটাও কখনো এক্সিকিউট হবে না। ইট উইল ডিরেক্টলি গো টু এলস। এলসে যাওয়ার কারণে এলসের আন্ডারে রাখা যে প্রিন্টার স্টেটমেন্টটা আছে, অর্থাৎ এই অ্যাক্টিভেশনে এন এর যে কারেন্ট ভ্যালু সেটা ডিরেক্টলি প্রিন্ট করে দেবে। সো অ্যাট দিস মোমেন্ট আমার আউটপুট স্ক্রিনে লেখা উঠবে 0। অলরাইট, সো সিক্সথ অ্যাক্টিভেশনে এসে আমার বেস কেসটা ট্রু হলো, যেটা এলসে রাখা আছে এখানে,
ইফে যেহেতু আমরা রিকার্সিভ কেসে রেখেছি, সো এলসটা অটোমেটিক্যালি এখানে বেস কেস হিসেবে কাজ করছে। অ্যান্ড সিক্সথ অ্যাক্টিভেশনে এসে আমার বেস কেসের ইভ্যালুয়েশনটা ট্রু হলো, সো রিকার্শনটা আমার আর সামনে আগাতে পারবে না, অর্থাৎ রিকার্সিভ যে ফাংশনটা এখানে আছে রিকার্স নামে, সে নিজে নিজেকে আর কল করতে পারবে না। এবং স্ট্যাকে অ্যাট দিস মোমেন্ট একদম সবার উপরে এই সিক্সথ অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা রাখা আছে, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 0। অলরাইট, সো এলস এর আন্ডারে রাখা প্রিন্টএফটা এক্সিকিউট করার পরে যেহেতু এই সিক্সথ অ্যাক্টিভেশনে আর কোনো স্টেটমেন্ট নেই, সো এই সিক্সথ অ্যাক্টিভেশন রিলেটেড যাবতীয় ডাটা এখন স্ট্যাক থেকে মুছে ফেলা হবে এবং প্রোগ্রামের এক্সিকিউশনটা চলে যাবে সিক্সথ অ্যাক্টিভেশনকে যে কল করেছিল তার কাছে, অর্থাৎ কলার ফাংশনের কাছে। সিক্সথ অ্যাক্টিভেশনকে কল করেছিল কে? ফিফথ অ্যাক্টিভেশন। সো এখন প্রোগ্রামের কন্ট্রোলটা চলে যাবে কার কাছে? ফিফথ অ্যাক্টিভেশনের কাছে। সো স্ট্যাক থেকে সিক্সথ অ্যাক্টিভেশন রিলেটেড যাবতীয় ডেটা মুছে ফেলা হবে। সো আমরাও এখানে সেটাকে মুছে ফেললাম। নাও দ্য থিং ইজ, ফিফথ অ্যাক্টিভেশনের কোথায় প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত যাবে? কল হয়েছিল এই স্টেটমেন্টে সিক্সথ অ্যাক্টিভেশনটা, সো ফেরত যাবে কোথায়? যেখানে কল হয়েছিল তার পরবর্তী স্টেটমেন্টে, যে স্টেটমেন্টটা অন হোল্ডে ছিল। এখানে প্রিন্ট করতে বলা হচ্ছে এন এর কারেন্ট ভ্যালুটাকে। ফিফথ অ্যাক্টিভেশনে এন এর কারেন্ট ভ্যালু হচ্ছে 1, সো 1 প্রিন্ট হবে। এবং যেহেতু এটা ইফের আন্ডারের স্টেটমেন্ট ছিল, ইফ ট্রু হওয়ার কারণেই কিন্তু ভিতরে ঢুকেছিল এবং সেক্ষেত্রে কিন্তু এলসে কখনোই যাবে না। সো আমরা বলতে পারি ফিফথ অ্যাক্টিভেশনের কাজও শেষ। ফিফথ অ্যাক্টিভেশনের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে স্ট্যাকের সবার টপে এখন ফিফথ অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা আছে, সেটা মুছে যাবে এবং প্রোগ্রামের এক্সিকিউশন চলে যাবে ফিফথ অ্যাক্টিভেশনকে যে কল করেছিল তার কাছে। ফিফথ অ্যাক্টিভেশনকে কল করেছিল ফোর্থ অ্যাক্টিভেশন, সো প্রোগ্রামের এক্সিকিউশন এখন চলে যাবে ফোর্থ অ্যাক্টিভেশনের কাছে। ফোর্থ অ্যাক্টিভেশনে কোথায় যাবে, অর্থাৎ কোথা থেকে প্রোগ্রামের এক্সিকিউশন আবার শুরু হবে? সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন থেকে, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 2। সো সিম্পলি আমার আউটপুট স্ক্রিনে 2 দেখাবে। তো সেম ভাবে এখন রিটার্নটা আস্তে আস্তে ব্যাক যাবে। ফোর্থ অ্যাক্টিভেশন রিলেটেড ডাটা এখন স্ট্যাকের টপে রাখা আছে, যেটা এখন স্ট্যাক থেকে মুছে ফেলা হবে। সো স্ট্যাকে এখন সবার উপরে থাকবে হচ্ছে থার্ড অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা। থার্ড অ্যাক্টিভেশনে এন এর ভ্যালু 3, এবং থার্ড অ্যাক্টিভেশনে এসে আবার কোথা থেকে এক্সিকিউশন শুরু হবে? যেই স্টেটমেন্টটা অন হোল্ডে ছিল, দ্যাট ইজ দ্য প্রিন্টএফ ফাংশন। সো এখানে 3 প্রিন্ট হবে। সো থার্ড অ্যাক্টিভেশনে ইফের আন্ডারে আর কোনো স্টেটমেন্ট নেই, সেম ভাবে থার্ড অ্যাক্টিভেশন থেকে কন্ট্রোলটা এখন ফোর্থ অ্যাক্টিভেশন সেকেন্ড অ্যাক্টিভেশনের কাছে ফেরত যাবে, যেই সেকেন্ড অ্যাক্টিভেশনটা থেকেই থার্ড অ্যাক্টিভেশনকে কল করা হয়েছিল। ভেরি সিম্পল। সো থার্ড অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা স্ট্যাক থেকে মুছে ফেলা হবে এবং স্ট্যাকের টপে এখন থাকবে হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভেশন রিলেটেড ডাটা। সেকেন্ড অ্যাক্টিভেশন এন এর ভ্যালু 4, এবং সেকেন্ড অ্যাক্টিভেশনের এক্সিকিউশন শুরু হবে আবার এই প্রিন্টএফ স্টেটমেন্ট থেকে, যেটা অন হোল্ড ছিল। সো প্রত্যেকটার ক্ষেত্রে সেম ভাবেই রিটার্নটা কিন্তু ব্যাক যাবে। সো এখানে প্রিন্ট হবে 4, এবং প্রিন্ট করার পরে সেকেন্ড অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা স্ট্যাক থেকে মুছে ফেলা হবে। প্রোগ্রামের এক্সিকিউশনটা ফেরত যাবে ফার্স্ট অ্যাক্টিভেশনের কাছে, যেখানে এন এর ভ্যালু 5, এবং এক্সিকিউশন শুরু হবে প্রিন্টএফ স্টেটমেন্ট থেকে, যেটা অন হোল্ড ছিল, সেখানে 5 প্রিন্ট করবে। অলরাইট, সো ফার্স্ট অ্যাক্টিভেশন থেকে প্রোগ্রামের এক্সিকিউশন এখন ফেরত যাবে ফার্স্ট অ্যাক্টিভেশনকে যে কল করেছিল, অর্থাৎ আমার যে কলার ফাংশন, অ্যান্ড ইন দিস কেস দিস ইজ দ্য মেইন ফাংশন। সো প্রোগ্রাম এক্সিকিউশনটা এখন ফেরত যাবে হচ্ছে মেইন ফাংশনের কাছে। যেহেতু এটা ফার্স্ট অ্যাক্টিভেশন, আমি এটা মুছে ফেললাম না, কারণ এটা আমার কোডের ফাংশন ডেফিনিশন। সো কোথায় ফেরত যাবে? রিকার্স ফাংশনটা যেখানে কল হয়েছিল তার পরবর্তী স্টেটমেন্টে, অর্থাৎ এই ক্ষেত্রে রিটার্ন 0-তে ফেরত যাবে, এবং রিটার্ন 0-তে ফেরত যাওয়ার অর্থ হচ্ছে আমার মেইন ফাংশনের এক্সিকিউশন শেষ হয়ে প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে। সো আমার আউটপুট স্ক্রিনে এই আউটপুটটা আসা উচিত 0 1 2 3 4 5। সো লেটস রান দিস প্রোগ্রাম অ্যান্ড সি আমাদের প্রোগ্রামটা মিলছে কিনা। ওকে, সো এটা আমাদেরকে কমেন্ট আউট করে দিতে হবে। সি আমরা আমাদের যে আউটপুটটা ক্যালকুলেট করেছিলাম 1 2 3 4 5, সেটাই কিন্তু আমার আউটপুট স্ক্রিনে 0 1 3 4 5। স্ক্রিনে আউটপুট স্ক্রিনটা আসতে একটু সময় নিচ্ছে।
সো দিস ইজ আওয়ার আউটপুট। আমরা যে আউটপুটটা হিসাব করেছিলাম সেই আউটপুটটাই কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 0 1 2 3 4 5। অলরাইট, সো আমরা আমাদের বোঝার সুবিধার্থে এখানে রিকার্স ফাংশনের এক একটা কপিকে পরপর 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 করে লিখেছি। অ্যাকচুয়ালি কোনো ফাংশন ডেফিনেশনে কিন্তু মাল্টিপল কপিজ ক্রিয়েট হয় না। স্ট্যাকে সবার লাস্ট কল হয়েছে তার রিলেটেড যাবতীয় ডেটা বা ইনফরমেশন স্ট্যাকে সবার উপরে থাকে। এবং আমরা স্ট্যাক সম্পর্কে জেনে আসছি যেহেতু স্ট্যাক ইটস লাইক আ ব্যাগ, আমরা সবার আগে যে জিনিসটাকে ব্যাগে ঢুকাচ্ছি সেটা সবার নিচে থাকছে, অর্থাৎ স্ট্যাক সবার আগে যার ইনফরমেশন রাখা হবে সে সবার নিচে থাকবে এবং সবার লাস্টে যার ইনফরমেশন রাখা হচ্ছে সে সবার উপরে থাকবে। এবং সবার লাস্টে যাকে ইন করানো হয়েছে তাকে আমি সবার ফার্স্টে স্ট্যাক থেকে আউট করতে পারবো। সেভাবেই কিন্তু আসলে বেসিক্যালি স্ট্যাক কাজ করে। সো জাস্ট ডোন্ট গেট কনফিউজড, আমি এখানে ফাংশনগুলোকে পরপর পরপর নিচে নিচে লিখেছি, বাট স্ট্যাকে যখন ইনফরমেশনগুলো জমা হয় তখন কিন্তু একটার উপর একটা জমা হয়। অর্থাৎ সবার নিচে ছিল মেইন ফাংশন রিলেটেড ডেটা, দেন তার উপরে ছিল ফার্স্ট অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা, তার উপরে ছিল সেকেন্ড অ্যাক্টিভেশন, তার থার্ড অ্যাক্টিভেশন, তার উপর ফোর্থ, তার উপর ফিফথ, এবং আমাদের এই এক্সাম্পলে আমরা সিক্সথ অ্যাক্টিভেশন পর্যন্ত চেয়েছি। সো স্ট্যাকের সবার উপর কিন্তু সিক্স অ্যাক্টিভেশন রিলেটেড ডেটা রাখা ছিল। ভাবে যখন প্রোগ্রামের এক্সিকিউশনটা রিটার্ন হয়েছে তখন উপর থেকে সিক্স অ্যাক্টিভেশনের ডেট মুছে গেছে, টপে ছিল ফিফথ অ্যাক্টিভেশন, ফিফথ অ্যাক্টিভেশনের কাজ শেষে সিক্স অ্যাক্টিভেশনের ডেটা মুছে গিয়েছে, তখন টপে ছিল ফোর্থ, এভাবে ফোর্থ থেকে থ্রি, থ্রি থেকে টু, টু থেকে ওয়ান, এভাবে আবারও যখন মেইন ফাংশনের কাছে প্রোগ্রামের এক্সিকিউশন ফেরত গিয়েছে তখন স্ট্যাকে শুধু মেইন ফাংশন রিলেটেড ডেটাই ছিল, এবং মেইন ফাংশনের কাজ শেষে যখন সিস্টেমের কাছে আবার এক্সিকিউশনটা রিটার্ন যাচ্ছে অর্থাৎ স্ট্যাকটা কিন্তু তখন একবারে ফাঁকা হয়ে যাচ্ছিল। So this is how recursive function works. So recursive function কলে যদি এমন কোনো স্টেটমেন্ট থাকে যেটা রিকারসিভ কলের পরে আছে, সো সেই স্টেটমেন্টটা সবার লাস্টে এক্সিকিউট হবে। আমরা আমাদের এই এক্সাম্পলে দেখলাম ফার্স্ট অ্যাক্টিভেশনের প্রিন্টএফটা সবার লাস্টে প্রিন্ট হয়েছে এবং সবার লাস্ট যে অ্যাক্টিভেশনটা ছিল অর্থাৎ সিক্সথ অ্যাক্টিভেশনের প্রিন্টএফটা, যেহেতু সিক্সথ অ্যাক্টিভেশনে এলস ট্রু হয়েছিল তার জন্য তো জিরো আসবেই, বাট ফিফথ যে অ্যাক্টিভেশনটা ছিল অর্থাৎ যেখানে ওয়ান ছিল সেটা কিন্তু সবার আগে প্রিন্ট হয়েছে। সো রিকারসিভ কলের পরে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা এক্সিকিউট হবে যখন প্রোগ্রামের ফ্লো বা কন্ট্রোলটা আবার রিটার্ন আসবে তখন। এবং এই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে সবার লাস্ট যে অ্যাক্টিভেশন, এই টাইপের সিনারিওর ক্ষেত্রে রিকারসিভ কলের পরে যে স্টেটমেন্টগুলো আছে তারা আগে এক্সিকিউট হবে, অর্থাৎ লাস্ট অ্যাক্টিভেশনের স্টেটমেন্টগুলো আগে এক্সিকিউট হবে, আস্তে আস্তে যখন ব্যাকে যাবে ফার্স্ট অ্যাক্টিভেশনের এরকম যাবতীয় যে স্টেটমেন্ট থাকবে তারা সবার লাস্ট এক্সিকিউট হবে। In the next tutorial, we're going to see another example of recursion mechanism where this printf function will reside before the recursive call. এই এক্সাম্পল আমরা দেখলাম হচ্ছে যদি রিকারসিভ কলের পরে স্টেটমেন্ট থাকে তাহলে কিভাবে কাজ করে। নেক্সট টিউটোরিয়ালটাতে আমরা দেখব হচ্ছে যদি রিকারসিভ কলের আগে স্টেটমেন্ট থাকে তাহলে কিভাবে কাজ করে। অ্যান্ড ওয়ান মোর থিং আই মেনশনিং এগেইন, সেটা হচ্ছে এই টাইপের সিনারিওতে, অর্থাৎ আগে যে সিনারিওটা ছিল যেখানে রিকারসিভ কলের পরে আমার স্টেটমেন্টটা ছিল, এই স্টেটমেন্টটা কখন এক্সিকিউট হবে? এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে যখন প্রোগ্রামের এক্সিকিউশনটা আবারও রিটার্ন আসবে, অর্থাৎ ফার্স্ট অ্যাক্টিভেশনের থেকে সেকেন্ড অ্যাক্টিভেশনের কাছে কন্ট্রোল গিয়েছিল, এই প্রিন্টএফ স্টেটমেন্টটা কিন্তু অন হোল্ড অবস্থায় ছিল। লাস্টে যখন আবার সেকেন্ড অ্যাক্টিভেশন থেকে ফার্স্ট অ্যাক্টিভেশনের কাছে প্রোগ্রামের কন্ট্রোলটা পুনরায় ব্যাক এসছে, তখন কিন্তু এই প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট হতে পেরেছে। অর্থাৎ সবার ফার্স্টে এই টাইপের সিনারিওতে সবার ফার্স্টে যেই অ্যাক্টিভেশনটা তার যাবতীয় স্টেটমেন্ট সবার লাস্টে এক্সিকিউট হবে, এভাবে হচ্ছে সবার লাস্টে যে অ্যাক্টিভেশনটা থাকে তার রিলেটেড যাবতীয় স্টেটমেন্ট সবার ফার্স্টে এক্সিকিউট হবে। এই জন্যই আমাদের এই আউটপুটটা আসছে 0 1 2 3 4 5। 5 was the data of first activation, 4th was the data of second activation, 3 was the data of third activation, 2 was the data of fourth,
activation, 1 was the data of 5th activation and 0 was the data of 6th activation. সবার লাস্টে যে অ্যাক্টিভেশন তার রিলেটেড ডেটা সবার আগে এখানে আউটপুট স্ক্রিনে আসছে। সো এই টাইপের সিনারিওর ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট যে এক্সাম্পলটা আছে সেই সিনারিওতে আমাদের আউটপুটটা ঠিক উল্টা আসবে, এবং ঠিক কিভাবে উল্টা আসে সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে যাবতীয় বিস্তারিত আলোচনা করব। So I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you still have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.